মানুষ মাত্রই প্রত্যেকেরই কতগুলো অধিকার থাকে। এক হলো তার বেঁচে থাকবার অধিকার। এমন অনেক অধিকার আছে। একটি অধিকার হচ্ছে তার নিজের অতীত সম্পর্কে জানবার, নিজের শেকড় সম্পর্কে জানবার। এই অধিকার আপনার আছে, এই অধিকার আমার আছে, এই অধিকার অস্ট্রেলিয়ার একজন অধিবাসীর আছে, এই অধিকার একজন অস্ট্রেলিয়ান আদিবাসীর আছে, এই অধিকার একজন ইথিওপিয়ার মানুষের আছে, এই অধিকার একজন নেপালের মানুষ আছে, এই অধিকার পৃথিবীর সব জায়গার প্রতিটি মানুষেরই আছে। এই অধিকারের কারণে আমারও অধিকার আছে আমার অতীত সম্পর্কে জানবার, এবং এটি খুব দরকারি জিনিস, এটি অবশ্যই জানা দরকার। আমি সেই অধিকারের বলে আমার শেকড় খুঁজবার চেষ্টা করেছি। আমি জাতিগত বৈশিষ্ট্যের পরিচয়ে একজন বাঙালি। সেই কারণে আমি বাঙালির অতীত কী, বাঙালির শেকড় কী, বাঙালি জাতি কী করে সৃষ্টি হলো সেটি জানবার চেষ্টা করেছি। এই জানবার চেষ্টা গভীরতর যখন হলো, তখন আমার মনে হলো যে এই বিষয়ে আমি যা জেনেছি এবং অন্য পণ্ডিতরা যা বলেছেন, সেই জিনিসগুলোকে আমাদের আগামীর মানুষদের জন্যে, বর্তমানের মানুষদের জন্যে লিখে রাখা, সেই কথা মাথায় রেখে আমি এই বাঙালির ইতিকথা বইটি লিখেছি। বাংলা ও বাঙালির ইতিহাস এই বইটি লিখেছি। ভাষার ইতিকথা এই বইটিও এই বিষয়ের ওপরেই আলোকপাত করা। প্রাচীন বাংলার ধুলোমাখা পথে এই বইটিতেও এই বিষয়ের উপরে আলোকপাত আছে। আর বিশেষভাবে আলোকপাত এই বইটিতে আছে বাংলাদেশের পুরাকীর্তিকোষ, প্রাচীন যুগ। এখানে শুরুর দিকে বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আলোচনা আছে। এই বইটি সম্পর্কে আপনারা অনেকেই অবহিত আছেন, এবং এটির কারণে আমায় সারস্বত সম্মাননায় ভূষিত করা হয়েছিল কলকাতা থেকে। শ্রীনন্তু এর উদ্যোক্তা ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানটি হয়েছিল। আমি শুরুতে সেই কারণে একটু ধারণা দিতে চাই আমার উপলব্ধি কী, আমার মতামত কী, অন্যদের মতামত কী, সেই আলোকেই এটি নির্ধারিত হয়েছে। আসলে বাঙালি একটি সংকর জাতি, এবং এখানে অসমসত্ব মিশ্রণ ঘটেছে বিভিন্ন মানব বৈশিষ্ট্যের মানুষের, বিভিন্ন নৃবৈশিষ্ট্যের মানুষের যে সংকরায়ন ঘটেছে, এই সংকরায়ন হয়েছে অসমসত্ব। এটিকে ইংরেজিতে হেটারোজেনিয়াস মিক্সচার বলা যায়, এবং এটি একদিনে হয়নি। কাজেই একদিনে বাঙালি জাতির সৃষ্টি হয়নি। বাঙালি জাতির ইতিহাস তাই একদিনের ইতিহাস নয়, হাজার বছরেরও নয়, আরও অনেক বেশি, যদি তার শেকড় পর্যন্ত আমরা যেতে চাই। চর্যাপদে এসে আমরা বাংলা ভাষার একটা লিখিত নিদর্শন পাওয়ার চেষ্টা পাচ্ছি, তবে এরও পরে এসে আধুনিক বাংলার যে রূপ বর্তমানে আছে সেটি স্পষ্ট হয়েছে। এই ভূখণ্ডে মানুষ এসেছিল কখন? এই অনুমান অসঙ্গত নয় প্রমাণের ভিত্তিতে যে বাংলা ভূখণ্ডে প্রস্তর যুগে মানুষের আবির্ভাব ঘটেছিল। এমন বেশ কিছু স্থান রয়েছে যেখানে বিপুল সংখ্যায় পরিমাণে প্রস্তর যুগের হাতিয়ার পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় তো প্রচুর পশুর হাড়গোড় পাওয়া গেছে, সেখানে মানুষেরও উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। শিকারী মানব যে সেখানে বাস করতো সেখানে পাওয়া গেছে। আমাদের এখানে ময়নামতিতেও
প্রস্তর যুগের বৈশিষ্ট্য সম্পূর্ণ হাতিয়ার পাওয়া গেছে, আরও বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। তাতে আমরা বুঝতে পারছি যে এখানে মানব বসতির সূচনা, এই বাংলা ভূখণ্ডে মানব বসতির সূচনা বেশ পুরনো। তো প্রথম যারা এসছিলেন তারা কারা ছিলেন, তারা কারা ছিলেন তা নিয়ে পণ্ডিতদের মধ্যে দুটো প্রধান মত পাওয়া যায়। এক মত হচ্ছে নেগ্রিটোরা এসেছিল, আর এক মত হচ্ছে অস্ট্রিকরা এসেছিল। অস্ট্রিকদের অনেক প্রমাণ আমাদের দেহ বৈশিষ্ট্যে আছে। অস্ট্রিক নৃগোষ্ঠীর মানুষের উপস্থিতির প্রমাণ আমাদের রক্তধারায়। আর অস্ট্রিকদের যে ভাষা, সেই ভাষার থেকে আসা শব্দ, এগুলো আমাদের বাংলা ভাষায়, আমাদের যে বাঙালির যে মাতৃভাষা, তাতে বিপুল সংখ্যায় থাকায় বাঙালির যে জনসৌধ এটি নির্মাণে অস্ট্রিকদের যে অশেষ প্রভাব, সেটি প্রমাণ করা যায়। নিহাররঞ্জন রায় পণ্ডিত, মহাপণ্ডিত, তিনি নেগ্রিটোদের এখানে বসবাসের কথা উড়িয়ে দেননি, এবং নেগ্রিটোদের কিছু চিহ্ন যে আমাদের এখানে জনগোষ্ঠীর মধ্যে পাওয়া যায় সেটি তিনি উল্লেখ করেছেন। তার উল্লেখের সূত্র ধরে আমরা যদি খুঁজতে যাই, তাহলে তার যে কথা, এগুলোকে আমরা উড়িয়ে দিতে পারি না। তবে নৃবৈশিষ্ট্যের যে বিবেচনা, সেই বিবেচনায় বাঙালির মধ্যে অস্ট্রিকদের প্রভাব অনেক বেশি প্রবল। তবে নেগ্রিটোদের যে প্রভাব ছিল না, নেগ্রিটোরা যে ছিলই না, এখানে আসেইনি, তা আমরা বলতে পারি না। কারণ নেগ্রিটোরা অনুমান করা হয় যদি এরা সবচেয়ে আগে এসে থাকে, তাহলে এই হাজার হাজার বছরের কাল পরিক্রমায় তাদের বৈশিষ্ট্যগুলো এখন আর তত বেশি স্পষ্ট নয়। এই কথা বিবেচনা করে নেগ্রিটোদের প্রথম আগমনের বিষয়টাকে আমরা উপেক্ষা করতে পারি না। নেগ্রিটো যে কালো মানুষ ছিলেন, অর্থাৎ তাদের গায়ের রং যে কালো ছিল, তাতে সন্দেহ নেই। এবং শিকারজীবী ছিল তারা, নিঃসন্দেহে কৃষির আবিষ্কারের আগেই তারা এসেছিল, এবং এদের কেউ কেউ আন্দামান দ্বীপপুঞ্জ পর্যন্ত পৌঁছে গিয়েছিল বলে অনেকে মনে করছেন। আবার নেগ্রিটোরা কোত্থেকে এসেছিল, এর প্রসঙ্গে কোনো কোনো পণ্ডিত ধারণা করছেন যে আফ্রিকা থেকে শুরু করে আরব উপদ্বীপ পেরিয়ে পারস্য উপসাগর হয়ে নিগ্রোপতি মানুষ ভারতীয় উপমহাদেশের পশ্চিম প্রান্ত দিয়ে ঢুকেছিল। এটি একটি ধারণা, এবং এই ধারণা উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ হাজার হাজার বছর ধরে পৃথিবীতে অভিবাসন হয়েছিল সুদূর অতীতকালে। এরপর অস্ট্রিকদের কথা বলা যায়। অস্ট্রিকরা বাংলাদেশের বিভিন্ন স্থানে, বাংলা ভূখণ্ডের বিভিন্ন স্থানে তারা যে বসবাস করেছিলেন, তাতে কোনো সন্দেহ রাখা উচিত নয়। এবং প্রত্নপ্রস্তর যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও জীবনধারা নিয়ে অপেক্ষাকৃত উন্নততর সভ্যতার অধিকারী অস্ট্রিক ভাষাগোষ্ঠীর লোকেরা ভূমধ্যসাগরীয় এলাকা থেকে যাত্রা করে এই দেশে, এই অঞ্চলে এসে পৌঁছেছিলেন বলে একটি ধারণা রয়েছে পণ্ডিতদের মধ্যে। এরা মধ্যম আকৃতির, এবং এদের সঙ্গে নেগ্রিটোদের কিছু পার্থক্য রয়েছে। নিহাররঞ্জনের এই উক্তিটি পুনরুল্লেখ করা প্রাসঙ্গিক মনে করছি যে বাংলার পশ্চিম প্রান্তে রাজমহল পাহাড়ের বাগদিদের মধ্যে, সুন্দরবনের মৎস্য শিকারী নিম্নবর্ণের লোকদের মধ্যে, ময়মনসিংহ নিম্নবঙ্গের কোনো কোনো স্থানে কখনো বিশেষভাবে সমাজের নিম্নতর স্তরের লোকজনের ভেতর
যশোহর জেলার বাঁশফোড়দের মধ্যে মাঝে মধ্যে যে কৃষ্ণাভ ঘন শ্যামবর্ণ অর্থাৎ উর্ণাবত কেশ, পুরু উল্টানো ঠোঁটো ছোঁট, খর্বাকায় অতি চ্যাপ্টা নাকের লোক দেখিতে পাওয়া যায়, তা তো নিগরবটু রক্তেরই ফল বলে মনে হয়। অস্ট্রিকরা ইন্দোনেশিয়ার জাভা সুমাত্রা ছাড়িয়ে অস্ট্রেলিয়া মেলানেশিয়া পর্যন্ত বসতি বিস্তার করেছিল। মধ্যম আকৃতির মানুষেরা, কালো এবং কালচে এদের গায়ের রং, লম্বা মাথা, থেবড়া নাক হলো এদের বৈশিষ্ট্য। ধান, কলা, বেগুন, এই সব শব্দ, আরও অনেক শব্দ আমরা তাদের কাছে পেয়েছি। তাদের কাছ থেকে আমরা এই চাষগুলো পেয়েছি, অর্থাৎ এই ভূখণ্ডের পরবর্তীকালের সংকরায়নের মাধ্যমে উদ্ভূত যে জনগোষ্ঠী তাদের কথা বলছি। কারণ নেগ্রিটোই বলুন, অস্ট্রিকই বলুন, তারা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের মধ্যে তাদের রক্তধারা লীন হয়েছে। কার্পাস, কাপড়, লাঙল প্রভৃতি অস্ট্রিক শব্দ আমাদের বাংলা ভাষায় খুব মিশে আছে আমাদের কৃষি জীবনে, এবং কৃষি তো আমাদের সভ্যতার ভিত্তি। তো কাজেই আমাদের শিকড়ের সঙ্গে তাদের কাছ থেকে আসা শব্দগুলো মিলে মিশে আছে। কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল এরা এই জনধারার প্রতিনিধিত্ব করে। শুধু সাংস্কৃতিক বৈশিষ্ট্যের দিক দিয়েও, সংখ্যার দিক দিয়ে শুধু নয়, সাংস্কৃতিক বৈশিষ্ট্যের দিক দিয়েও বাঙালি তাদের কাছে ঋণী। এবং এই রক্তধারার মানুষ যে সুদূর অতীতে দেশে ছিল তা বাঙালির দেহ বৈশিষ্ট্য এবং ভাষা বৈশিষ্ট্য এবং দেখে বোঝা যায়, ভাষার শব্দ বিশ্লেষণ করেও এটা বোঝা যায়। সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ, তারা আমাদের দেশে আছেন এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তারা আছেন। আর এই যে সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ, এদের সম্পর্কে আমরা তথ্যানুসন্ধান করলে দেখতে পাই যে বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের কথাও যদি ধরি, এখানে অনেকগুলো জেলাতে বিপুল সংখ্যক সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ আছেন। তারা আমাদেরকে যে সভ্যতা শিখিয়েছিলেন তাতে কোনো ভুল নেই, তাদেরকে সম্মান করা উচিত। তারা আমাদের পূর্বসূরি যে রক্তধারা আছে তার প্রতিনিধিত্ব করেন। সাঁওতাল যারা আছেন, এখন যারা আছেন বাংলাদেশে, তাদেরকে, এবং অধিকাংশ ক্ষেত্রে এটি পক্ষে অনেক প্রমাণও আছে, তাদেরকে এই ইংরেজ আমলে জমিদারদের দ্বারা এদেশের বিভিন্ন এলাকায় পতিত জমি চাষ করবার প্রয়োজনে তাদেরকে আনা হয়েছিল, এবং তারা বহু জঙ্গল সাফ করেছেন, বহু এলাকায় তারা আবাদযোগ্য করেছেন, করে কৃষির উৎপাদন করেছেন। এই যে সাঁওতালরা এসছিলেন, তারা কোনো কারণে দূর অতীতে এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন এবং অন্যান্য জায়গা থেকেও গিয়েছিলেন। ভারতের বিভিন্ন জায়গায় তারা বিপুল সংখ্যায় এখন আছেন, অনেক অনেক জেলায় তাদের সংখ্যা অনেক অনেক আছে। তারা এখান থেকে চলে গেলেও তাদের একই রক্তধারা যে আমাদের এখানে আমাদের পূর্বপুরুষদের মধ্যে লীন হয়েছিল, সেটির পেছনে যুক্তি আছে। নিষাদ নামে বেদে বর্ণিত লম্বা নিচু মাথার দ্রাবিড় মুন্ডা লং হেড মানুষের সাথে আদি সিংহলবাসী অস্ট্রিকবাসী ভেদ্দাদের দৈহিক সাদৃশ্য থাকায় এদেরকে ভেদ্দাও বলা হয়। এই ভেদ্দারা অস্ট্রিকরা এদেশের প্রধান আদিবাসী। এরপরে দ্রাবিড়দের কথায় আমরা আসতে পারি। এই সব মানব স্রোত পর্যায়ক্রমে এখানে এসেছিল। অস্ট্রিকদের পরে এদেশে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মানুষরা এসেছিলেন। মনে করা হচ্ছে যে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পারস্যের দক্ষিণ দিক দিয়ে উন্নততর সভ্যতা ও সংস্কৃতি নিয়ে প্রায় ৬০০০ বছর আগে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছিল দ্রাবিড়রা। মেসোপটেমিয়ার দিক থেকে সভ্যতার বিকাশের উন্নততর অভিজ্ঞতা ও ধ্যান ধারণাকে সঙ্গে নিয়ে আগমনকারী দ্রাবিড়দের একাংশ
আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে প্রায় 5,000 বছর আগেই পৌঁছে গিয়েছিল বাংলার প্রাচীন বাংলার সীমানায়। তবে একটা কথা মনে রাখা প্রাসঙ্গিক যে জনতত্ত্বের বিচারে দ্রাবিড় ও অস্ট্রিক ভাষীরা একই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই কথাগুলো সহ আরও কিছু কথা আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের পুরাকীর্তি কোষের প্রাচীন যুগ এই খণ্ডের প্রথমাংশ থেকে। উপমহাদেশে নগর সভ্যতার পত্তন কারা করেছিল? জরুরি প্রশ্ন। মনে করা হয় দ্রাবিড়রাই নগর সভ্যতার পত্তন ঘটিয়েছিল। সিন্ধু তীরের উর্বর ভূমিতে বসতি স্থাপন করেছিল। 4,600 বছরের আগে হরপ্পা মহেঞ্জোদারোতে বিশ্বখ্যাত সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীন মেসোপটেমিয়ার অন্তর্গত সুমেরীয় শহর উরে আবিষ্কৃত দ্রব্যাদির সাথে সিন্ধু সভ্যতার আমলের অলঙ্কার ও কাদামাটির পাত্রসমূহের মধ্যে খুবই সাদৃশ্য আছে। এসব নানা কারণে মনে করা যায় যে দ্রাবিড়রা মেসোপটেমীয় এলাকা থেকে সিন্ধু সভ্যতার উপাদান সংগ্রহ করেছিল। দ্রাবিড়রা সিন্ধু সভ্যতার প্রায় সমসাময়িককালে গঙ্গা তীরবর্তী বাংলা অঞ্চলে উন্নত সভ্যতার সৃষ্টি করেছিল বলে আমরা ধারণা করতে পারি। কেউ কেউ এটি অনুমান করেছিলেন। এই অনুমানের পক্ষে তারা প্রমাণ উপস্থাপনে সচেষ্ট ছিলেন। এই ধারণা অনুযায়ী অস্ট্রিক এবং দ্রাবিড় উভয় গোষ্ঠীর মানুষই এসেছিল ভূমধ্য সাগরীয় এলাকা থেকে। কোত্থেকে এসেছিল? ভূমধ্য সাগরীয় এলাকা থেকে এসেছিল। তবে তারা পৃথক পৃথক অভিজ্ঞতা নিয়ে পৃথক পৃথকভাবে এসেছিল, একসাথে দল বেঁধে তারা আসেনি। এরা ভাষা জাতির বিবেচনায় আলাদা, তবে নৃজাতির বিবেচনায় অতি সাদৃশ্যপূর্ণ। প্রাচীন বাংলার নগর মহানগর গড়ে তোলার ক্ষেত্রে দ্রাবিড়দের যে অসামান্য অবদান ছিল তা আমরা এখন জানতে পারছি। সংখ্যাগত বিচারে এরা আগে বসবাসরত অস্ট্রিকদের ছাড়িয়ে যেতে পারেনি। ব্রোঞ্জ যুগের উন্নত নগর সভ্যতার অধিকারী দ্রাবিড়রাই এদেশে ব্রোঞ্জ টিন, সোনা রূপার ব্যাপক প্রচলন করেছিল বলে আমরা ধারণা করতে পারি। এদের ব্যবহৃত কুঠার, বর্ষা, তীরধনুক, ছুরি, অস্ত্রপাতি সেকালে যথেষ্ট আধুনিক অস্ত্রপাতি বলে বিবেচিত হয়েছিল। এরা গরু, মোষ, হাতি প্রভৃতি পালত। কৃষি পশুপালনে উন্নতি করেছিল। গম, জবের আটা, গরু, মোষ, শুয়োরের মাংস, খাল, বিল, নদীনালা থেকে মাছ ধরে খাওয়া, এই সব ছিল তাদের খাদ্যাভ্যাসের সাথে সম্পর্কিত কর্মকাণ্ড। রাস্তাঘাট, দরজা জানলাওয়ালা, বড় বড় দালানকোঠা শহর, নগর বন্দর ইত্যাকার অনেক কাজ তারা করেছিল। অলঙ্কার, তৈজসপত্রাদির ব্যবহারও তারা করেছিল। এবং এই সব মানুষের গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ, অর্থাৎ কালচে রঙের মানুষ ছিলেন তারা। এবং তাদের নাক এবং কপাল ছিল চওড়া। এরপরে অ্যালপিয়ানরা এলেন। অ্যালপিয়ানরা পামির অঞ্চল থেকে এসেছিলেন এবং এরা আর্যদের আগে এসেছিলেন। এদের বৈশিষ্ট্য হলো গোল মাথা, শক্ত সামর্থ্য চেহারা, তীক্ষ্ণ নাক, মধ্যম আকৃতি, প্রচুর দাড়ি গোঁফ। আজও উচ্চবর্ণের মানুষের মধ্যে অ্যালপিয়ান চেহারার ছাপ আমরা দেখতে পাই। নিগ্রয়েড, মঙ্গলয়েডদের সঙ্গে পৃথক বৈশিষ্ট্যপূর্ণ এই জনগোষ্ঠীও এদেশে আগে থেকে বিদ্যমান জনগোষ্ঠীর সঙ্গে মিশে যায়। এখন এই যে নিগ্রয়েড, মঙ্গলয়েডের কথা বললাম, এ প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার পৃথিবীর মানব জাতিকে যেই সব মহাজাতিতে বিভক্ত করা হয়েছে, সেই মহাজাতিগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে পণ্ডিতরা 3টি প্রধান মহাজাতিতে বিভক্ত করেছিলেন। এক হলো নিগ্রয়েড অস্ট্রালয়েড, এক হলো ইউরোপয়েড, এক হলো মঙ্গলয়েড। নিগ্রয়েড অস্ট্রালয়েডদের সাধারণ বৈশিষ্ট্য: গায়ের রং কালো হবে, ঠোঁট মোটা হবে, চুল কোঁকড়ানো হবে, আবার চুল ঢেউ খেলানো আসতে পারে অস্ট্রালয়েডদের ক্ষেত্রে। নিগ্রয়েডদের ক্ষেত্রে কোঁকড়ানো হবে। নিগ্রয়েড অস্ট্রালয়েডদের মধ্যে অনেক বিভাজন আছে। এই ইউরোপয়েডদের মধ্যে, মঙ্গলয়েডদের মধ্যে সবগুলোতেই বিভাজন আছে। তো মোটা দাগের মূল মহাজাতি। তো তারপরে ইউরোপয়েডরা হবে
নিগ্রোয়েড অস্ট্রেলিয়ানদের দাড়িগোঁফ থাকবে, চুল কোঁকড়ানো হবে, ঠোঁট মোটা হবে, ইত্যকার তাদের দেহ বৈশিষ্ট্য হবে। এদের মধ্যে খুব খড়গা। এখন যে নিগ্রয়েড মহাজাতিভুক্ত মানুষদের বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পৃথিবীর সবচেয়ে খর্বাকায় যে বান্টু, পিগমি, এই সব মানুষ যে আছে এরাও নিগ্রয়েড মহাজাতির মধ্যে। আবার সবচেয়ে মাসাই যে সবচেয়ে লম্বা জাতির মানুষ, তারাও এদেরই মধ্যে। তো ইউরোপয়েড যারা এই নিগ্রয়েডদের তো আফ্রিকায় তাদের এখনও বিপুল জনবসতি আছে। নিগ্রয়েড অস্ট্রেলিয়ানদের মধ্যেই আমাদের এখানে যেসব মানুষ এসেছিলেন তারা ছিলেন। আর ইউরোপয়েডদের খুব দীর্ঘদেহী হবে, চুল হবে কটা ধরনের, আবার মানে একটু লালচে ধরনের হতে পারে। তারপরে এরা দীর্ঘদেহী হবে, এদের প্রচুর দাড়িগোঁফ থাকবে, নাক হবে খাড়া, তারপরে চোখ হবে একটু নীলচে চোখে, ইত্যাদি এদের বৈশিষ্ট্য আছে। আর মঙ্গলয়েডদের সাধারণভাবে বৈশিষ্ট্য হচ্ছে, খুব প্রকট বৈশিষ্ট্য, মঙ্গলয়েড দেখেই চেনা যাবে, সেটা হলো যে চোখের কোণে একটা ভাঁজ থাকবে, বিশেষ ধরনের ভাঁজ থাকবে। নাক সাধারণত থ্যাবড়া হবে। আর এই চোয়ালের যে হাড় আছে, চোয়ালের হাড়টা উঁচু হবে, দুপাশের হাড়টা উঁচু হবে, মুখটা অনেকটা চারকোনা। দাড়িগোঁফের অত বেশি প্রাচুর্য থাকবে না, দাড়িগোঁফ নাও উঠতে পারে কারো কারো। এরকম আরও অনেক বৈশিষ্ট্য আছে। তো নাক খাড়া হতে পারে। তো এই সব বৈশিষ্ট্যের মানুষরা আমাদের এখানে এসছিলেন জন্যে এই আলোচনায় এদের কথাটা এলো। তবে মানবজাতির যে তিনটি মহাজাতি আছে, সেই তিন মহাজাতিকে পরে আবার সমস্ত পৃথিবীর ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করে আবার মানবজাতিকে 9টি মহাজাতিতে বিভক্ত করা হয়েছে। আফ্রিকা মহাদেশে, আমেরিকা মহাদেশে যে রেড ইন্ডিয়ান তথাকথিত বলা হয়েছে যাদেরকে, এশীয় মহাদেশে যেমন ভারতের মানুষ, এশীয় মহাদেশে যেরকম চীন, জাপান, মঙ্গোলিয়া এইসব এলাকার মানুষ, ভারতীয় যেরকম ভারতের মানুষ, অস্ট্রেলীয় আদি অধিবাসীদের কথা বলা হচ্ছে, ইউরোপীয়, এখন ইউরোপ মহাদেশে এবং অস্ট্রেলিয়াতেও এরা গেছে, নিউজিল্যান্ডেও এরা গেছে। তো মেলানেশীয়, সলোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউ গিনি, এরা কিন্তু কৃষ্ণবর্ণের। আবার মেলানেশীয়, মাইক্রোনেশীয়, এরাও কৃষ্ণবর্ণের। এরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে বাস করেন। পলিনেশীয়রা প্রশান্ত মহাসাগরীয় এলাকার উত্তরে হাওয়াই থেকে দক্ষিণে নিউজিল্যান্ড, পূর্বে ইস্টার দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে টুবালু দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এদের গাত্রবর্ণ, এরা মধ্যম থেকে হালকা গাত্রবর্ণের মানুষ। এই যে অ্যালপিয়ানরা এলেন, এরপরে আর্যরা এলো। আর্যরা কোত্থেকে এলো এ নিয়ে অনেক রকম কথা আছে, এবং আর্যদের যাত্রাপথ নিয়ে কথা আছে। কেউ বলেছেন আর্যরা এখানে ছিল, অনেকেই বলছেন যে আর্যরা বাইরে থেকে এসেছিল। এখানেই ছিল বলে উপমহাদেশের ভেতরে। তো ইউরোপয়েড মহাজাতিভুক্ত আর্যরা মোটামুটিভাবে পড়াশোনা করে যা বোঝা যাচ্ছে যে রাশিয়ার উরাল পর্বতমালার দক্ষিণে ইউরোপীয় মালভূমি থেকে রওনা দিয়ে যাযাবর পশুপালক শ্রেণীর আর্যরা 3000 খ্রিস্টপূর্বাব্দের দিকে মেসোপটেমিয়ায় পৌঁছেছিল। সেখান থেকে গরুকে পোষ মানিয়েছিল। ভূমধ্যসাগরীয় এলাকা থেকে এরা ছাগলও সংগ্রহ করেছিল। প্রায় একই সময়ে এদের একটা দল ইরানে বসতি স্থাপন করেছিল। অবশেষে খ্রিস্টপূর্ব 1500 অব্দের দিকে আর্যদের দল উত্তর পশ্চিমাঞ্চলের পার্বত্য পথ দিয়ে, এটা কোন জায়গায়, এটা আফগানিস্তানের সাথে বর্তমান পাকিস্তান রাষ্ট্রের যে সীমান্ত আছে, এই সীমান্তের যে এটাই হচ্ছে উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চল। এখানে দুর্গম পার্বত্য অঞ্চল দিয়ে সুপ্রাচীন অতীতকাল থেকে মানুষের আগমন ঘটেছিল, এবং আর্যরাও এই পথেই এসেছিল বলে ধারণা করা হচ্ছে। যারা ধারণা করছেন তাদের ধারণায় এটা। উপমহাদেশের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে প্রাধান্য বিস্তারের পরে খ্রিস্টপূর্ব 500 অব্দের দিকে বাংলা অঞ্চলের দিকে এরা বেশি সংখ্যায় আসতে শুরু করেছিল, এবং খ্রিস্টীয় 1ম শতাব্দী পর্যন্ত এই আর্যীকরণের প্রক্রিয়াটা চলেছিল। তবে বাইরে থেকে এসেও বেশ সহজেই এরা আদি অধিবাসীদেরকে
পরাস্ত করতে সক্ষম হয়েছিল, প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। এর মধ্যে নিচের তিনটিকে প্রধান, আমরা যে তিনটি কারণ এখন বলবো, এই তিনটিকে প্রধান কারণ হিসেবে বলা যায়। এক হলো, দ্রাবিড়ীয়দের চেয়ে এদের সভ্যতা ছিল উন্নততর, এবং সভ্যতা কৃষ্টি এদের উন্নততর ছিল। সভ্যতা খ্রিস্টীয় যে অনুন্নত ছিল, উন্নততর ছিল না, অনুন্নত ছিল, কিন্তু শক্তিমত্তায় তারা প্রবল ছিল। দ্রাবিড়ীয়রা এখানে আগে থেকে বাস করত, তারা উন্নত সভ্যতার অধিকারী ছিল, কিন্তু তাদেরকে তারা পরাস্ত করতে পেরেছিল তাদের সমর জ্ঞানের কারণে, কারণ তারা লোহার তৈরি অস্ত্র সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখত। তাদের লৌহযুগ শুরু হয়েছিল আগে, এবং তারা লোহার তৈরি অস্ত্র তাদের একটা বড় বল ছিল। তারা চাকাযুক্ত দ্রুতগামী রথের ব্যবহার জানত, আর যুদ্ধে ঘোড়ার ব্যবহার সম্পর্কে তাদের খুব ভালো ধারণা ছিল। এই সব কারণে অপেক্ষাকৃত উন্নত সভ্যতার অধিকারীদেরকে, কৃষ্টি সংস্কৃতিতে যারা উন্নততর ছিল তাদেরকে পরাস্ত করে বাহুবলে তারা রাজ্য জয় করেছিল, এবং পুরাতন সভ্যতার বহু নিদর্শনের ওপরে তারা নিজেদের প্রাধান্য বিস্তার করে সেগুলোর অনেক ক্ষতি সাধনও হয়েছিল। আগেকার সময়ে মানুষ যখন রাজ্য বিস্তার করত, তখন তারা পূর্বতনদের অনেক কৃষ্টি সংস্কৃতির নিদর্শনকে সংরক্ষণের বদলে ধ্বংস করবার চেষ্টা করতেন। তো আর্যদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে তারা গৌরবর্ণ, অর্থাৎ ফর্সা, লম্বা মাথা, বলিষ্ঠ চেহারা, লম্বা সরু নাক, কটা চোখ। তো ইউরোপয়েড বৈশিষ্ট্য যেগুলো বললাম, সেগুলোর সাথে এগুলোর আমরা মিল দেখতে পাচ্ছি। কিন্তু ভাষা এবং মনোজগতের বিকাশে বাঙালিদের উপরে আর্যদের অনেক প্রভাব থাকলেও দৈহিককরণের দিক দিয়ে আর্যদের প্রভাব বাঙালি জনগোষ্ঠীতে তত বেশি নয়। তবে বাঙালির মুখের যে ভাষা, সেটি কিন্তু আর্য ভাষা। এরপরে মঙ্গোলীয়রা এসেছিল, আর্যদের পরে মঙ্গোলিয়া এসেছিল বলে ধারণা করা হয়। তবে মঙ্গোলীয়দের যে নিবাসস্থল, সেটা আর্যদের আদি নিবাসস্থল যদি ওই দূর অঞ্চলকে আমরা চিন্তা করি, তা সেই তুলনায় বাঙালিদের যে বাংলাদেশের বা বাংলা ভূখণ্ডের যে অবস্থান, তার চেয়ে বেশ কাছেই তাদের অবস্থান ছিল। তো তো তাদের মধ্যে ব্যাপক যে মঙ্গোলীয় আগমন, এটা আর্যদের পরে হয়েছিল বলে মনে করা হয়। এই উপমহাদেশে খ্রিস্টপূর্ব 1000 অব্দের দিকে মঙ্গোলীয়রা ব্যাপকভাবে আসতে শুরু করেছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বহু যুগ আগে থেকে মঙ্গোলীয় কৃতদাসদের এদেশে আগমন করা হতো, আনা হতো, এবং এরা এদেশেই থেকে গেছে। এবং বাঙালি জনগোষ্ঠীতে মঙ্গোলীয় যে প্রভাব, সে প্রভাব একদম নেই তা কিন্তু বলা যাবে না। আমি একবার প্রত্ননিদর্শনের সন্ধানে বাংলাদেশের জয়পুরহাট জেলার, এটি আগে বগুড়া জেলার অন্তর্ভুক্ত ছিল, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় কসবা উঁচাই গ্রামে আমি গেছি, এবং আমি সেখানে খুব গুরুত্বপূর্ণ নিদর্শনের সন্ধান সেদিন পেয়েছিলাম, যেগুলো পরে আমি লিখেছিলাম। এই জায়গায় গিয়ে একটি খালের ধারে আমি মাটির ভেতরে বেশ কিছুটা অংশ পুরনো আমলের কাদার গাঁথনিতে মাটির প্রাচীরের সন্ধান পেলাম। সেই সন্ধানে ইটগুলোর মাপ নিলাম, এলাকাটা দৈর্ঘ্য-প্রস্থ বিবেচনা ইত্যাদি করবার পরে পাশেই একটা বাঁশঝাড়ে আমি ঢুকলাম। আশ্চর্য হয়ে গেলাম যেখানে বিরাট একটা ব্ল্যাক ব্যাসল্ট পাথরের একটি বিরাট খণ্ড। এটি নিঃসন্দেহে কোনো দালানে ব্যবহার করা হয়েছিল, কয়েকটা ছিদ্র আছে, কিছু খাঁজ কাটা জায়গা আছে। সেখানে আমাকে দেখে ওই গভীর সে বাঁশঝাড়, এখানে আশপাশে অনেক জঙ্গল, সেই বাঁশঝাড়ের ভিতরে একটা ছেলে এসে হাজির হলো। ছেলেটার নাম জিজ্ঞেস করলাম, তো ছেলেটার নামে বুঝলাম যে, ছেলেটার চেহারা দেখে আমি বুঝিনি সে বাঙালি। ছেলেটার নামে বুঝলাম যে সে ধর্মে মুসলিম সম্প্রদায়, এবং তার বাবা, তার মা ইত্যাদি অনেকের কথা আমি জিজ্ঞেস করলাম। তো সে বলল যে প্রত্যেকের কথাই সে বলল যে প্রত্যেকেই তারা, মানে আমি নিশ্চিত হলাম যে তারা বাঙালি। এবং এই ছেলেটির যে দেহ বৈশিষ্ট্য, সেই দেহ বৈশিষ্ট্যর সঙ্গে
আশ্চর্য সাদৃশ্যপূর্ণ দেহ বৈশিষ্ট্য। আমি ঝিনাইদহ জেলায় ঝিনাইদহ শহরের কাছে কালীগঞ্জের যে উপজেলা আছে সেটির অন্তর্গত নলডাঙ্গা এলাকার এক এক ভদ্রলোকের পরিচয় পেয়েছিলাম, যিনি কৃষিকাজ করেন। তার বয়স 40 থেকে 45 হবে। তার চেহারায় এবং এই ছেলের চেহারায় আশ্চর্য সাদৃশ্য দেখেছিলাম আমি। তো ওই ভদ্রলোকের পূর্বপুরুষের আমি পরে সন্ধান করেছিলাম তার নেই বৈশিষ্ট্য কী হতে পারে। সেখানে নলডাঙ্গার জমিদারদের সৈন্যবাহিনী ছিল এবং সৈন্যবাহিনীতে কোচ এবং নাগা সৈন্য ছিলেন বলে প্রবল জনশ্রুতি আছে, এবং আমি লিখিত প্রমাণও পেয়েছি যে সেখানে এই রকম মঙ্গোলীয় উৎসের মানুষের অন্তর্ভুক্তি ছিল। ওই ভদ্রলোক এবং এই ছেলেটির দেহ বৈশিষ্ট্যের কতগুলি প্রবল সাদৃশ্য। এক হলো দুজনেরই চোয়ালের হাড় উঁচু এবং মুখ চ্যাপ্টা, দাড়ি গোঁফের প্রাচুর্য নেই ভদ্রলোকের, আর ছেলেটির গোঁফ দাড়ি উঠতে শুরু করছে। আর তবে তেমন প্রবল কোনো বৈশিষ্ট্য নেই। চোখের কোণে স্পষ্ট ভাঁজ, দুজনেরই নাক খাঁদা। তাহলে দেখা যাচ্ছে যে বাঙালির মধ্যে মঙ্গোলীয় বৈশিষ্ট্য দেখা যায়। আর্য বৈশিষ্ট্য তো দেখা যায়ই। অনেকেই খুব ফর্সা, অনেকেই খুব দীর্ঘদেহী, অনেকেরই চুল কটা, অনেকেরই চোখ কটা, চোখ পিঙ্গল বর্ণের, নীল ধরনের। এইসব আর্য বৈশিষ্ট্যের বাঙালি পাওয়া যায়। তবে অস্ট্রিক বৈশিষ্ট্যের বাঙালি প্রচুর পরিমাণে পাওয়া যায়, প্রচুর সংখ্যায় পাওয়া যায়। খ্রিস্টীয় 7ম শতকের দিকে তিব্বতের অধিপতি সংসাং গ্যাম্পো বরেন্দ্রভূমি দখল করার পর সেখানে বিরানভূমিতে মঙ্গোলীয়দের বসতি স্থাপন হয়েছিল বলে জানা যায়। বাংলাদেশে বসতি স্থাপনকারী মঙ্গোলীয়দের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটা নাক, গালের হাড় উঁচু, গোল মাথা, দাড়ি গোঁফের স্বল্পতা, চোখের কোণে ভাঁজ। কোচ রাজবংশী ছাড়াও উত্তরবঙ্গের আরও এরকম উত্তরবঙ্গে অনেক মঙ্গোলীয় সুস্পষ্ট দেহ বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ ছিলেন, এবং তারা এখানে বহু যুগ ধরে বসবাস করে এসছেন। তো তারা এই ভূমিরই সন্তান হিসেবে আমরা তাদেরকে সম্মান করব নিঃসন্দেহে। এছাড়াও তথাকথিত নিম্ন শ্রেণীর হিন্দু মুসলমানের চেহারায় মঙ্গল বৈশিষ্ট্যের ছাপ পাওয়া যায়। এটা আমি প্রচুর দেখেছি। দিনাজপুর জেলায় গ্রামে গ্রামে যখন ঘুরেছি, তখন দিনাজপুর জেলায় আমি রিক্সা চালাচ্ছি, একজন রিক্সা চালক, সে দুপুরবেলার সময় হলো, মসজিদে আজান দিয়েছে, সে আমাকে দাঁড়ালো, বলল যে আপনি একটু দাঁড়ান, আমি নামাজ পড়ে আসি। তার মানে তিনি একজন ধার্মিক ব্যক্তি। তো এবং এই ভদ্রলোককে চেহারায় যে বৈশিষ্ট্য দেখলাম, সেই বৈশিষ্ট্যের মধ্যে চোয়ালের হাড় উঁচু, নাক খাদা, চোখের কোণে ভাঁজ। তার মানে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়, এই দুটো সম্প্রদায়ই তো এখানকার প্রধান ধর্ম সম্প্রদায়ের মানুষ। দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যেই এই মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষের অস্তিত্বের উপস্থিতি দেখা যাচ্ছে। আর ওই যে আমি ঝিনাইদহের যে ভদ্রলোকের কথা বলছিলাম, তার পূর্বপুরুষের সন্ধান আমি পেয়েছি। তার পূর্বপুরুষ ওই সৈন্যদল, তার মায়ের দিকের পূর্বপুরুষ, কয়েক পুরুষ আগে তারা ওই সৈন্যদলের মানুষ ছিলেন, যারা মঙ্গোলীয় নৃউৎসকে প্রতিনিধিত্ব করতেন। তো এই মঙ্গোলীয় বৈশিষ্ট্য বাঙালির চেহারার মধ্যে পাওয়া যায়। এদের মধ্যে প্যারোইয়ান শাখার মঙ্গোলীয়দের ছাপ বেশি পাওয়া যায়। এরপরে অস্ট্রিক, দ্রাবিড়, আর্য মঙ্গোলীয়রা ছাড়াও শক, হাবশি, তুর্কি, পর্তুগিজ প্রভৃতি জাতির মানুষ এখানে এসছে। আমরা খুবই ভালো জানি তুর্কিতে এসছে যুদ্ধ বিজয় করতে। শকরাও যুদ্ধ সংশ্লিষ্ট বিষয়ের সূত্র ধরে উপমহাদেশে এসেছিলেন, এবং এদের কিছু বিশেষ বিশেষ দৈহিক বৈশিষ্ট্য ছিল। হাবশিরা এখানে ছিলেন, এবং 7 বছরের মতো বাংলায় সুলতানি যুগে হাবশি সুলতানাত ছিল, অর্থাৎ হাবশি রাজবংশ ছিল এখানে, এই বাংলায়, এবং তারা রাজত্ব করেছে। তো তারা তো এখানে হাওয়ায় মিলিয়ে যায়নি, তারা হাওয়া থেকে আসেনি, তারা আকাশ থেকে পড়েনি, তারা মাটি দিয়ে এসেছিল, তারা হেঁটে এসেছিল, ঘোড়ায় চেপে এসেছিল, তারপরে তারা এখানে থেকেছিল, তারপরে প্রভাব বিস্তার করেছিল, তারা রাজত্ব করেছিল, তারপরে তাদের বংশবিস্তার হয়েছে, তারা এই জনগোষ্ঠীতে মিশে গেছে। কাজেই নিঃসন্দেহে হাবশি জনগোষ্ঠী, অর্থাৎ আফ্রিকা থেকে আসা উৎসের যে মানবগোষ্ঠী,
তারাও আমাদের এই জনস্রোতে মিশে আছেন, আমাদের মধ্যে তাদের রক্তধারার সন্ধানও পাওয়া যাবে। শক, হাবশি এবং আরবদের প্রভাব বাঙালির মধ্যে প্রায়শই দেখা যায়। আরবরা অনেক পরে এসেছিল, কিন্তু আরবদের প্রভাব আছে, সুস্পষ্টভাবে আছে অনেক অনেক জায়গায়। আমি কক্সবাজার জেলার ঈদগাঁয়ে গেছি। কক্সবাজার জেলার ঈদগাঁ একটি জায়গা আছে, সেখানে আমি একবার গেছি। এখানে গিয়ে দেখলাম বেশ কিছু যুবকের সঙ্গে আমার দেখা হলো, যে যুবকদের গায়ের রং একেবারে টকটকে ফর্সা, আর দেহের অন্যান্য বৈশিষ্ট্য একদমই আরবদের মতো। আমি আবার একবার চট্টগ্রাম জেলার আনোয়ারার ঝিউরিতে যে প্রাচীন প্রত্নবস্তু পাওয়া গিয়েছিল, অনেকগুলো পাথরের ব্রোঞ্জের বৌদ্ধ ধর্ম সংশ্লিষ্ট মূর্তি পাওয়া গিয়েছিল, ওই জায়গাটায় খুঁজতে গিয়ে সেখানে একটি মহসেন আউলিয়ার মাজার নামে একটি বিখ্যাত সমাধি আছে একজন মুসলিম সাধকের। সেখানে একটি পাথরখণ্ডের উপর আরবিতে খোদিত লিপি আছে। আমি এগুলো দেখতে গিয়ে আমি কিছুক্ষণ পরে কাছেই গিয়ে বসলাম একটা ছোট দোকানে। সেই দোকানে গিয়ে বসবার পরে ওখানে হঠাৎ করে একটা ছেলে এলো, আমার সঙ্গে ভাবটা হলো বেশ। ছেলেটা আশ্চর্য রকমের সুন্দর দেখতে, দীর্ঘদেহী, তার চোখের রং কালো নয় এবং নীলচে ধরনের, তারপর ফর্সা টকটকে, এই যে তার নাক খাড়া, এই যে সব তার বিভিন্ন চেহারা একেবারে বাঙালির সাধারণ বৈশিষ্ট্যের চেয়ে অনেকটাই অন্যরকম। কাজেই আমরা বাঙালির উৎস বিবেচনার সময় এই জিনিসগুলো যদি লক্ষ্য রাখি, তাহলে বুঝব যে বাঙালির মধ্যে ব্যাপক সংকরায়ন ঘটেছিল। শকদের প্রভাবেই বাঙালি যে গোল থেকে চওড়া গোল মাথা পেয়েছে এবং হালকা হলদে চোখ ও লম্বা নাকওয়ালা চেহারা পেয়েছে, এই কথা অনেকে ধারণা যে করেছেন তা উড়িয়ে দেওয়া যায় না। নর্ডিক বা আর্যদের পরই পারস্য তুর্কিস্তান থেকে শকরা এসেছিল। সাদা চোখ, উল্টানো মোটা ঠোঁট আর ঘন কোকড়া চুলের বাঙালি দেখে মনে পড়ে যায় মুসলিম আমলে এদেশে কিছুদিন হাবশি সুলতানরা রাজত্ব করেছিলেন। জনধারার সামান্য অংশ হলেও এদেশের স্রোতধারায় তারা মিশে আছেন। এইভাবে হাজার হাজার বছরের কাল পরিক্রমায় অস্ট্রিক, দ্রাবিড়, আলপাইন, আর্য, মঙ্গোলীয়, শক, তুর্কি, আরব, পাঠান প্রভৃতি জনগোষ্ঠীর মিশ্রণের মধ্য দিয়ে বাঙালি নামের এক সংকর জাতির সৃষ্টি হয়েছে। এই জাতির লোকেরা আর্যদের মতো লম্বা নয়, আবার নেগ্রিটো কিংবা দ্রাবিড়দের মতোও নয়, অর্থাৎ না লম্বা না খাটো, মাঝারি গড়নের। এখানে কিন্তু লম্বা আছে, এখানে কিন্তু খাটো আছে। এটি একটি সাধারণ একটি বৈশিষ্ট্যের কথা বলা হলো। এদের গায়ের রং আর্য কিংবা মঙ্গলদের মতো উজ্জ্বল নয়, আবার অস্ট্রিক বা নেগ্রিটোদের মতো কালো নয়, মাঝামাঝি বর্ণের। এদের নাক থ্যাবড়াও নয়, খুব খাড়াও নয়, মাঝামাঝি। মুখমণ্ডল মোটামুটি গোল। অনেক ব্যতিক্রম সত্ত্বেও এই মাঝারি গড়নই বাঙালিকে চিনিয়ে দেয় সর্বত্র। এই বিষয়ে দীর্ঘ আলোচনা আমরা একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। নৃবৈশিষ্ট্যের বিচারে বাঙালিকে চিহ্নিতকরণ, ভাষা বৈশিষ্ট্যের বিচারেও কিন্তু বাঙালিকে চিহ্নিত করতে হবে, এবং বাঙালি একটি ভাষা জাতি, এটি ভুললে চলবে না। এই জাতি পৃথিবীতে অনেক বড় বড় কাজ করেছে। আমরা সেই জাতির মানুষ, এবং আমরা এই জাতির গৌরবের পতাকাবাহী। আমরা যদিও সংকর জাতি, কিন্তু আমাদের পূর্বপুরুষদের সমস্ত স্বকীয়তা, সমস্ত বৈশিষ্ট্য, সমস্ত ঐতিহ্যকে আমরা ধারণ করি। এই ঐতিহ্য ধারণ করে আমরা ইতিহাসে আমাদের চিহ্ন রাখতে পেরেছি, এবং নিশ্চয়ই আমরা ইতিহাসে আরও অনেক চিহ্ন রাখব। এই আমার আশা, এই আপনাদের প্রতি আমার আশা। আপনাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা।